নতুন সরকারের মন্ত্রিসভা হচ্ছে 50 সদস্যের। তারেক রহমানের নেতৃত্বে হেভিওয়েটদের পাশাপাশি থাকছেন নবীনরাও। বিকেল 4টায় শপথ। বিএনপির সংসদ সদস্যরা শুল্কমুক্ত গাড়ি নেবেন না, আবেদন করবেন না সরকারি প্লট এবং ফ্ল্যাটের জন্য। সংসদীয় দলের প্রথম সভায় সিদ্ধান্ত। প্রথমে বেঁকে বসলেও শেষ পর্যন্ত এমপি ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিলেন জামায়াত এবং এনসিপির সংসদ সদস্যরা। শপথ নিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ত্রয়োদশ সংসদের সদস্যদের। সমাধান করতে চান গেল 17 বছরের সমস্যাগুলোর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং তার সরকার সাজাচ্ছেন 25 জন মন্ত্রী এবং 24 জন প্রতিমন্ত্রী নিয়ে। প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান, তার হাতে থাকছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। এছাড়া বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরই মধ্যে মন্ত্রিপরিষদ থেকে ফোন পেয়েছেন বা মোটামুটি নিশ্চিতভাবে যারা এবার মন্ত্রী প্রতিমন্ত্রী হচ্ছেন তাদের বিষয়ে একটু আমাদের হাতে যে কটা ছবি আছে, যে কজনের পরিচয় আছে একটু জানানোর চেষ্টা করি। আমাদের কাছে আসে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি হচ্ছেন মন্ত্রী হচ্ছেন অবশ্যই, যতদূর আমরা জানতে পেরেছি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ঠাকুরগাঁও 1 আসন থেকে নির্বাচিত এবং তিনি বিএনপির মহাসচিব। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, তিনি বিএনপি স্থায়ী কমিটির সদস্য, কুমিল্লা 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং তিনি এর আগেও মন্ত্রী ছিলেন। যতদূর শোনা যাচ্ছে তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন। আমাদের কাছে আছে সালাউদ্দিন আহমেদ, তিনি কক্সবাজার 1 আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য, বিএনপি স্থায়ী কমিটির সদস্য। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন বলে আমরা যতদূর জানতে পাচ্ছি। আমরা যে খবরগুলো দিচ্ছি এর পাশাপাশি আপনারা দেখছেন সংসদ ভবনের বাইরের প্রস্তুতির খবর। কিছুক্ষণ পরেই এখানটাই মন্ত্রী প্রতিমন্ত্রীরা শপথ নেবেন। আমির খসরু মাহমুদ চৌধুরীর কথা বলছি। আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন। তিনি চট্টগ্রাম 8 আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য। আমাদের হাতে আছে আনম এহসানুল হক মিলন। তিনি এর আগেও শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন। বিএনপি নেতা, চাঁদপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য। এবার শিক্ষারই সম্ভবত পূর্ণমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন শিক্ষা মন্ত্রণালয়ের এহসানুল হক মিলন। আছে দীপেন দেওয়ান। দীপেন দেওয়ান তিনি সর্বোচ্চ ভোট পেয়ে এবার নির্বাচিত রাঙামাটি আসন থেকে। তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন বিএনপি নেতা। আমাদের হাতে আছে আব্দুল আউয়াল মিন্টু। তিনি ফেনী থেকে নির্বাচিত বিএনপির ভাইস চেয়ারম্যান। তিনি এই প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং তিনি পাচ্ছেন বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব এখন পর্যন্ত আমাদের হাতে যতটুকু খবর আছে। আছেন ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি এর আগেও মন্ত্রী ছিলেন, সিরাজগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য, বিএনপি স্থায়ী কমিটির সদস্য। ইকবাল হাসান মাহমুদ টুকু পূর্ণমন্ত্রী হচ্ছেন। প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন নুরুল হক নূর। তিনি গণ অধিকার পরিষদের নেতা, বিএনপির সমর্থনে পটুয়াখালী থেকে নির্বাচিত সংসদ সদস্য। প্রথমবারের মতো সংসদ সদস্য হয়েছেন। তিনি ডাকসুর ভিপি ছিলেন। এবারই তিনি প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন। এখনো পর্যন্ত আমরা নিশ্চিত নই কোন মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি পাচ্ছেন। প্রতিমন্ত্রীর তালিকায় এর মধ্যে মন্ত্রীর তালিকায় আছেন হাজী আমিনুর রশিদ ইয়াসিন। টেকনোক্রেট কোটায় তিনি মন্ত্রিত্ব পাচ্ছেন। কুমিল্লা বিএনপির নেতা এবং বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা। তিনি মন্ত্রী হিসেবে শপথ নেবেন হাজী আমিনুর রশিদ ইয়াসিন। আমরা সরাসরি দেখতে পাচ্ছি ঢাকা 16 আসনে বিএনপির পরাজিত প্রার্থী আমিনুল হক, সাবেক ফুটবলের ক্যাপ্টেন, গোলকিপার ছিলেন তিনি। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন টেকনোক্রেট কোটায়। তিনি এরই মধ্যে সংসদের দক্ষিণ প্লাজায় উপস্থিত হয়েছেন। তারটা আমরা নিশ্চিত যে তিনি প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন। আমরা বলছিলাম হাজী আমিনুর রশিদের কথা। এরপর আসে শামা ওবায়েদ। তিনি প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন, বিএনপির কেন্দ্রীয় নেতা, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং তিনি ফরিদপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য। তিনি প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন। কিছুক্ষণের মধ্যে শপথ নেবেন জোনায়েদ সাকি, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী। তিনি নির্বাচিত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আসন থেকে বিএনপির সমর্থনে, বিএনপি জোটের সমর্থনে নির্বাচিত হয়ে এসেছেন। তিনি প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন।
আমাদের কাছে হাবিবুর রশিদ হাবিব, তিনি ঢাকা ৯ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন যতদূর আমাদের কাছে খবর। ববি হাজ্জাজ এনডিএম এর চেয়ারম্যান ছিলেন। নির্বাচনের ঠিক আগে এনডিএম থেকে পদত্যাগ করে ধানের শীষ প্রতীকে ঢাকা ১৩ আসন থেকে নির্বাচিত হয়েছেন এবং তিনি প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন এবং তিনি নিশ্চিত করেছেন তিনি হচ্ছেন শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন ববি হাজ্জাজ। আমরা এই ছবিগুলো পাশাপাশি ডান পাশে আপনি দেখতে পাচ্ছেন আপনারা দর্শক, যে ছবিটা দেখাচ্ছি আমরা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। এই প্লাজাটাতেই আর ৪০-৪৫ মিনিট পরেই শপথ নেবেন প্রধানমন্ত্রী সহ মন্ত্রী প্রতিমন্ত্রীরা। আমিনুল হকের কথা আমরা বলেছিলাম, আমিনুল হকের কথা বলেছি কিছুক্ষণ আগে। আমিনুল হকের ছবিটা আপনাদেরকে দেখালাম। ব্যারিস্টার কায়সার কামাল বিএনপির আইন বিষয়ক সম্পাদক, বিএনপির আইনজীবী। তিনি নেত্রকোনা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং তিনি প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন। আমরা এখনো তার মন্ত্রণালয়টি নিশ্চিত নই। আমাদের হাতে ছবি আছে নিতাই রায়চৌধুরী নির্বাচিত হয়েছেন মাগুরা ২ আসন থেকে। তিনি আমাদের কাছে যতদূর খবর সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন, সংস্কৃতি মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন। তিনি মাগুরা থেকে নির্বাচিত। এর আগেও তিনি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন বিএনপি যখন ক্ষমতায় ছিল। বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায়চৌধুরী। আমরা একটু ছবিতে দেখতে পাচ্ছি হাবিবুল ইসলাম হাবিবকে। তিনি পাবনা থেকে নির্বাচন করেছিলেন কিন্তু তিনি পরাজিত হয়েছেন। আমরা নিতাই রায়চৌধুরীর ছবি দেখছিলাম। আমাদের সাথে আনোয়ার যুক্ত হবেন, আমাদের সহকর্মী আনোয়ার হোসেন। তার কাছ থেকে একটু যাই। আমরা পাশাপাশি মন্ত্রী প্রতিমন্ত্রীরা কারা আছেন সেটাও দেখাবো। আনোয়ার, প্রস্তুতির খবর তো অবশ্যই জানাবেন। কারা কারা এলেন, কারা কারা এর মধ্যে আপনার আশেপাশে আসন গ্রহণ করেছেন? প্রধানমন্ত্রী তারেক রহমান, হবু প্রধানমন্ত্রী তারেক রহমান আর ১ ঘন্টার মধ্যে তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন, তিনি এসেছেন কিনা? এখন একেবারেই শুধু ক্ষণ গণনা, মানে বিকেল ৪টা নাগাদই মূলত মন্ত্রী পরিষদের যে সদস্য যারা আছেন তাদের যে শপথ পাঠ করানো হবে সেই প্রস্তুতি কিন্তু একেবারেই পুরোদমে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনার মাধ্যমে, যদি আমরা একটু দর্শকদেরকে দেখাতে চাই যে দক্ষিণ প্লাজার ঠিক যে উপরের যে জায়গাটি রয়েছে সেখানেই কিন্তু মূলত এই আয়োজনটি করা হয়েছে। আমরা দেখেছি যে এরই মধ্যে অনেকেই কিন্তু এসে উপস্থিত হয়েছেন। আমরা দেখেছি ঢাকায় নিযুক্ত কূটনীতিকরাও কিন্তু এর মধ্যে অনেকেই এসে উপস্থিত হয়েছেন। আজকের এই বিশেষ অনুষ্ঠানটি আসলে একেবারে ইতিহাসে বিরল। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এরকম যে নতুন যখন সরকার গঠন হয় তখন যে এরকম খোলা আকাশের নিচে শপথ পাঠ অনুষ্ঠান, সেটি আসলে এবারই প্রথম। তো সেই জায়গা থেকে উৎসাহ উদ্দীপনার এতটুকু কমতি নেই এখানে যারা এসেছেন। একটু বলে রাখি যে প্রায় ১১২০০ অতিথি আসলে আমন্ত্রিত এই অনুষ্ঠানে মন্ত্রী পরিষদ অর্থাৎ মন্ত্রিসভার সদস্যদের যে শপথ অনুষ্ঠান সেখানে আমন্ত্রিত হয়েছেন। আমরা দেখছি যে একেবারেই অতিথিরা একের পর এক এসে উপস্থিত হচ্ছেন, তারা আসছেন, আমরা দেখতে পাচ্ছি। আর যেটি খবরেই আসলে বলছিলেন, তো সেই জায়গা থেকে যে বলতে চাই যে এখানে যারা মন্ত্রী পরিষদের যারা আসলে ডাক পেয়েছেন, একরকম ফোন পেয়েছেন, তাদের অনেক সদস্যরাই আমরা আসতে দেখেছি। তো এখন আসলে যখন মূল যে আসলে মহেন্দ্রক্ষণ সেই বিকেল ৪টা নাগাদ যখন এই শপথ অনুষ্ঠানটি শুরু হবে তখনই আসলে বিষয়গুলো আরো বেশি সামনে আসবে, এমনটা আমরা বলতেই পারি। কিছুক্ষণ আগেই আমরা দেখেছি যে বিশেষ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের যে উপদেষ্টা, সেই সঙ্গে আমরা দেখেছি যে টেকনোক্রেটে যে ২-১জনের মন্ত্রী হিসেবে যাদেরকে আসলে ফোন করা হয়েছে তাদেরও আমরা দেখেছি একটু আগেই অনেকেই আসতে আমরা দেখেছি। আর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখনো কিন্তু অতিথিরা এই অনুষ্ঠানে অংশ যোগ দিতে এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তারা আসতে শুরু করেছেন। ঢাকায় নিযুক্ত বিদেশি যে কূটনীতিক আছেন তারাও আমরা এর মধ্যে অনেকেই তারা এখানে এসে পৌঁছেছেন। আর যেটি বলতে চাই যে যে সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানটি, সেই অনুষ্ঠানটি তো সকালেই সমাপ্তি হয়েছে, শেষ হয়েছে। এখন আমাদের কাছে যে তথ্যটি আছে মন্ত্রিপরিষদ অর্থাৎ মন্ত্রিসভার সদস্যদের প্রধানমন্ত্রী সহ অর্থাৎ
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি অল্প কিছুক্ষণের মধ্যেই এসে এখানে পৌঁছবেন এমন একটি তথ্য আছে। এখানে থেকে মঞ্চ থেকেও আমরা ঘোষণা শুনছিলাম যে অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি এসে পৌঁছাবেন। এর মধ্যে আমরা বিএনপির নীতি নির্ধারণী পর্যায় থেকে শুরু করে বিভিন্ন স্তরের নেতাকর্মী যারা আছেন, আমন্ত্রিত যারা অতিথি আছেন, তারা এর মধ্যে আসতে শুরু করেছেন। আজকে আসলে ঐতিহাসিক দিন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 12 ফেব্রুয়ারি হয়ে গেল। আসলে যে নির্বাচনের কাঙ্ক্ষিত ছিল বহুল আলোচনার জায়গা, পরিবর্তিত পরিস্থিতি, জুলাই আন্দোলনের পরের যে অবস্থা, রাজনৈতিক প্রেক্ষাপট, সবকিছু মিলিয়ে খুবই গুরুত্বপূর্ণ এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনের পরের যে অবস্থাটি এখন যেটি আশাকাঙ্ক্ষার জায়গা তৈরি হয়েছে বড় আকারে, সেই বিষয়টি ঘুরে ফিরে সামনে এসেছে, প্রত্যাশার জায়গা তৈরি হয়েছে। তো আমরা দেখেছি যে এখানে যারা নবনির্বাচিত যারা সংসদ সদস্য হয়েছেন, শপথ নিয়েছেন, আমরা দেখেছি বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি থেকে শুরু করে অন্যান্য যারা আছেন, স্বতন্ত্র থেকে যারা জয়ী হয়েছেন, আসলে তাদের মধ্যেও আমরা দেখেছি যে পুরনো যে জীর্ণ যে রাজনৈতিক যে পরিস্থিতি, সেটি থেকে বের হয়ে একটি নতুন রাজনীতির সামনে যে আনা, অর্থাৎ একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করা, সেই সঙ্গে নতুন বাংলাদেশ গড়ার যে একটি প্রসঙ্গ সামনে এসেছে, সেই বিষয়গুলি কিন্তু আমরা ঘুরে ফিরে দেখেছি। আমরা এটাও দেখেছি যে বিশেষ করে বিএনপির পক্ষ থেকে যে নেতারা সংসদ সদস্য হয়েছেন, তারাও একটি কথাই বারবার বলার চেষ্টা করছেন যে তারা সবসময় যেটি বলেছেন, একরকম স্লোগানের যে জায়গা থেকে বলেছেন যে সবার আগে যে বাংলাদেশ, সেটিকেই তারা আসলে সামনে নিয়ে আসতে চায় এমনটা। এবং বিরোধী যে দল আছে, জামায়াত ইসলামী সহ জাতীয় নাগরিক পার্টি যারা আছেন, বিরোধী দলে যারা আছেন, তাদের আনোয়ার হোসেন, আপনি থাকবেন, অবশ্যই আপনার কাছে আবারও আসবো। আপনার মাধ্যমে আমরা ছবিটা দেখাবো অবশ্যই। ঠিক সামনের মঞ্চের কাছাকাছি আমাদের আরেকজন সহকর্মী আছেন, মনিরুল সোহাগ, তার কাছ থেকে জানি। আমরা দেখতে পাচ্ছি অতিথিরা আসছেন, মন্ত্রীরা আসছেন। কিছুক্ষণ আগে রবিউল আলম রবিকে দেখেছি, তিনি পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেবেন। সংসদ সদস্যরাও অনেককে দেখেছি, আমন্ত্রিত অতিথিরাও ঢুকছেন, সেখানে আসন গ্রহণ করছেন। আমরা একটু মনিরুল সোহাগ আপনার কাছে আসি। আপনি একদম মঞ্চের কাছাকাছি, নিশ্চয়ই আপনার কাছ থেকে জানি সামনের দিকে কারা এলেন, কারা আছেন, একটু জানি আপনার মাধ্যমে। এর প্রস্তুতির শেষ পর্যায়ে তো অবশ্যই ঠিক কটা নাগাদ শপথ অনুষ্ঠান শুরু হবে? যারা মন্ত্রিসভায় আসলে শপথ গ্রহণের জন্য যারা ডাক পেয়েছেন, তাদের কিন্তু অনেককেই বা বেশিরভাগকেই আমরা দেখেছি যে তারা এরই মধ্যে এসে এখানে পৌঁছেছেন। আপনি জানেন যে এর আগে সকালে কিন্তু সংসদ সদস্য হিসেবে যারা নির্বাচিত হয়েছেন বিভিন্ন দল থেকে, তাদের শপথ গ্রহণের যে আয়োজন, সেটি সকাল থেকে আসলে অনুষ্ঠিত হয়েছে সংসদ ভবনের যে শপথ কক্ষ সেখানে। এবং তাদেরকে কিন্তু শপথ পড়িয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। এবং এর বাইরে কিন্তু আমরা দেখেছি যে আসলে তার পরপরই মন্ত্রিসভায় কারা ডাক পেয়েছেন, সেই তালিকা বা সেই নামগুলো মোটামুটি গণমাধ্যমের সামনে এসেছে। এবং কিছুক্ষণের মধ্যেই আসলে তাদের শপথের যে আয়োজন, সেই আয়োজনটি শুরু হবে। অর্থাৎ এই আয়োজনের মধ্য দিয়ে বা এই শপথের মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশের নতুন সরকার, গণতান্ত্রিক একটি সরকার, সেই সরকারের যাত্রা শুরু হলো। এবং এই যাত্রার মধ্য দিয়ে আসলে দীর্ঘ বছর বা দীর্ঘ সময়ের যে অগণতান্ত্রিক চর্চা ছিল, সেই জায়গা থেকে কিন্তু বাংলাদেশের মুক্তি মিলছে। এবং সবাই প্রত্যাশা করছেন যে একটি গণতান্ত্রিক সরকার দেশের মানুষের যে চাওয়া, যে অপূর্ণতা ছিল, যে আকাঙ্ক্ষা রয়েছে, সেই আকাঙ্ক্ষা পূরণ করবেন। সেটি কিন্তু এরই মধ্যে আসলে এই সরকারে যারা নিয়োজিত, যারা বিভিন্ন জায়গায় আসন থেকে যারা নির্বাচিত হয়েছেন জনপ্রতিনিধি হিসেবে, তারা কিন্তু সেই বিষয়গুলো নিশ্চিত করেছেন। এবং এরই মধ্যে কিন্তু আমরা দেখেছি মন্ত্রিসভায় যারা ডাক পেয়েছেন, তাদের অনেকেও তাদের মতামত প্রকাশ করেছেন। অর্থাৎ সবাই মিলে একটি সুন্দর এবং নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, সেটির কথা কিন্তু তারা জানিয়েছেন। এবং সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা, সেটি যাতে এই সরকার পূরণ করতে পারে, সেই বিষয়টি মাথায় রেখে তারা কাজ করবেন বলে আসলে জানিয়েছেন গণমাধ্যমের সাথে। তো সব মিলিয়ে আসলে এই শপথ দিয়ে কিন্তু নতুন সরকারের যে যাত্রা বলা যায়, সেটি শুরু হতে যাচ্ছে। এবং আপনি জানেন যে 12ই ফেব্রুয়ারি একটি অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকারের যে যাত্রা, সেই যাত্রার কিন্তু পরিপূর্ণ
মাস অন্তর্বর্তী সরকার তাদের দায়িত্ব পালন করে এবং নির্বাচন এই তিনটি বিষয়কে সামনে রেখেই তারা আসলে সরকার পরিচালনা করছে। এর মধ্যে কিন্তু নির্বাচন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে এই অন্তর্বর্তী সরকারের দায়িত্বের মধ্যে ছিল এবং সেটি আসলে মধ্যে বা কয়েকটি নির্বাচনের মধ্যে একটি উদাহরণ তৈরি করতে পেরেছে, এটি কিন্তু বলছেন অনেকেই। তো আমরা দেখেছি যে শপথ আয়োজনের যে অনুষ্ঠান সেটি কিন্তু এরই মধ্যেই প্রায় শেষ সময় চলে এসেছে, কিছুক্ষণের মধ্যেই আসলে সেটি শুরু হবে। সোহাগ, আপনাকে অনেক ধন্যবাদ। থাকবেন আপনার মাধ্যমে আমরা অবশ্যই আরও খবর জানাবো। আমরা এরই মধ্যে জানতে পেরেছি যে বাংলাদেশের হবু প্রধানমন্ত্রী তারেক রহমান সম্ভবত সংসদ ভবন এলাকায় এসেছেন, মঞ্চের কাছাকাছি কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবেন। আমাদের আরেকজন সহকর্মী আরিফুল ইসলাম সেখানে যুক্ত আছেন। দলীয় নেতাকর্মী বা অতিথি যারা আছেন আপনার সঙ্গে, তাদের অবশ্যই রিয়াকশন জানতে চাই। আমরা জানানোর চেষ্টা করছিলাম বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা, তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা, তারা কিন্তু আজকে তাদের প্রিয় নেতার আজকে যে মন্ত্রিসভায় যারা আছেন, সদস্য যারা আছেন, আসলে তারা কে কোন মন্ত্রণালয়ে পাচ্ছেন সেই বিষয়টা জানার জন্য এবং কি এই সংসদ ভবনে তারা কিন্তু এখানে উপস্থিত আছেন সেই শপথ অনুষ্ঠানটা দেখার জন্য এখানে প্রত্যেকে এসেছেন। একটু জানতে চাই আপনার কাছে যে আসলে কী ধরনের প্রত্যাশা করছেন যিনি মন্ত্রণালয়ে যাকে দেওয়া হবে। ধন্যবাদ আপনাকে। আমি ইজাজুল হক সবুজ, টাঙ্গাইল শহর বিএনপির সাধারণ সম্পাদক। আমি শুরুতেই আজকে যে মন্ত্রী পরিষদ গঠন হচ্ছে তাদেরকে জনগণের পক্ষ থেকে স্বাগত জানাই। জনগণ অনেক প্রত্যাশা নিয়ে আমাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে তারা রায় দিয়েছে এবং আমি বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী যে মন্ত্রী পরিষদ গঠন হচ্ছে বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে। পাশাপাশি আমি আমার টাঙ্গাইলে আমি ইতিমধ্যেই সংবাদ পেয়েছি কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু সাহেব, উনি প্রতিমন্ত্রী হিসেবে আছেন। পাশাপাশি আমি একটু জানতে চাই আপনার কাছে তরুণদের নিয়ে কোনো ভাবনা আছে কিনা, এই সরকারের পরিকল্পনাটা আসলে কি ধরনের প্রত্যাশা করছেন? আমি বাইজিৎ শ্রাবণ, কেন্দ্রীয় ছাত্র দলের এজিএস। অবশ্যই আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন তরুণদের নিয়েই আমাদের প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমান মন্ত্রী পরিষদের একটা যে আবাস দিয়েছেন এবং এমপি হয়েছেন। আপনার তরুণ প্রজন্মের দেখবেন অনেকেই, এর মধ্যে উদাহরণস্বরূপ আপনি দেখতে পারবেন আমাদের ঢাকার ইশরাক হোসেন, হাবিবুর রশিদ হাবিব, রাজীব আহসান, সুলতান সালাউদ্দিন টুকু, যারা ইয়াং জেনারেশন তারা আসছে, তারা মন্ত্রী পরিষদে থাকবে এবং এমপিতেও তারা আসছে তরুণ প্রজন্মের। এবং আপনি ইতিমধ্যে একটা জিনিস পরিলক্ষিত করেছেন যে আমাদের সংসদের যে প্রথম সভাটি হয়েছে ওইখানে আমাদের প্রধানমন্ত্রী একটি ঘোষণা দিয়েছেন সবাইকে নিয়ে যে ট্যাক্স ফ্রি কোনো গাড়ি এবং কোনো জমি সরকারি বরাদ্দ নিবে না বিএনপি সরকার। এতেই বোঝা যাচ্ছে যে আগামীতে আমাদের দেশে যে পরিবর্তনের একটি রাজনীতি সৃষ্টি হয়েছে, তারেক রহমানের নেতৃত্বে আরও পরিবর্তনের রাজনীতি হবে। আপনারা দেখবেন এখানে আপনারা কেমন দেখতে চাচ্ছেন, পরিষদটা কেমন দেখতে চাচ্ছেন? জি আলহামদুলিল্লাহ, আমরা আগামী দিনে যে আমাদের যে নতুন সরকার গঠন হচ্ছে অবশ্যই নিঃসন্দেহে আমরা তরুণের নেতৃত্বে এবং কি একটি সুন্দর সমাজ, সুন্দর সামাজিক ব্যবস্থা দেশকে এগিয়ে নিয়ে যাবে। নিঃসন্দেহে আমরা একটি সুন্দর দেশ উপহার চাচ্ছি। জি আপনি কোথেকে এসেছেন? আমার নাম মোহাম্মদ জহিরুল কাইম জহির। আমি কুমিল্লা 14 গ্রাম থেকে এসেছি। আমি কুমিল্লা দক্ষিণ জেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য জগন্নাথ। মন্ত্রিসভাটা দেখতে পাচ্ছি অত্যন্ত অনেস্ট, সৎ এবং নিষ্ঠাবান মন্ত্রিসভা দেখতে চাচ্ছি, যারা দুর্নীতি করবে না, দুর্নীতিকে না বলবে। এবং ইতিমধ্যে যে ঘোষণা প্রধানমন্ত্রী তারেক নবগঠিত সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান দিয়েছেন যে ট্যাক্স ফ্রি কোনো গাড়ি নেবেন না, কোনো প্লট নেবেন না, এই জিনিসটাই এখন বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ। এবং এই বাংলাদেশটা হবে উন্নত বাংলাদেশ, সমৃদ্ধশালী বাংলাদেশ। তরুণরা আসলে কিভাবে দেখতে চায়? ধন্যবাদ। আসলে তারুণ্যের যে জাগরণ দেখতে পাচ্ছি আজকে, দেশনায়ক জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। আজকে তারুণ্যদের মধ্যে এত উচ্ছ্বাস এবং উনার যে পরিকল্পনা, যে প্ল্যানিং, ইনশাল্লাহ সফল হলে বাংলাদেশের তরুণরা অবশ্যই তারেক রহমানকে নিয়ে ভবিষ্যতে আরও অনেক বড় স্বপ্ন দেখছেন। এবং বাংলাদেশ আজকে সারা বিশ্বের মধ্যে, আমাদের বাংলাদেশের কয়েকটি দেশের মধ্যে বাংলাদেশ একটি দেশ হবে, আমি বিশ্বাস করি ইনশাল্লাহ। শুনছিলেন জুয়েল যে আসলে সাধারণ যে নেতাকর্মীরা রয়েছেন তৃণমূল পর্যায়ে, তারা কিন্তু বরাবরই বলছেন যে কী ধরনের প্রত্যাশা
প্রত্যাশা, কিভাবে দেশটা পরিচালনা হবে আগামীতে, কিভাবে দেশকে এগিয়ে নিয়ে যাবেন তারেক রহমান, সেই বিষয়গুলো কিন্তু তারা প্রত্যাশা অনুযায়ী তারা বলছিলেন গণমাধ্যম কর্মীদেরকে। এবং একটি বিষয় জানিয়ে রাখি যে এখানে দেশ গড়ার দায়িত্ব যিনি পাচ্ছেন তিনি কিন্তু ঠিক আর কিছুক্ষণের মধ্যে তিনি শপথ গ্রহণ করবেন এবং কি যে প্রত্যাশা প্রতিশ্রুতিগুলো তিনি দিয়েছেন সাধারণ জনগণের কাছে, তিনি যে বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান, সেই আসলে আই হ্যাভ এ প্ল্যান, সেই পরিকল্পনা সামনের দিনগুলোতে সবাইকে একসঙ্গে, শুধুমাত্র যে তার সংসদীয় আসনের নির্বাচিত সদস্যরা বা মন্ত্রিপরিষদে যারা থাকবেন তাদেরকে নিয়ে নয়, শুধুমাত্র যে বিএনপি থাকবে তা কিন্তু নয়, সকল দলমত নির্বিশেষে প্রত্যেকে সাথে করে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার যে প্রত্যয় তিনি দিয়েছেন সেই বাস্তবায়ন, সেই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে তিনি এগিয়ে নিয়ে যাবেন দেশকে, সেই প্রত্যাশাও কিন্তু করছেন। এবং কি শুধুমাত্র যে দলের নেতাকর্মীরা আছেন তা কিন্তু নয়, সাধারণ ভোটাররাও কিন্তু আছেন একমাত্র এই শপথ অনুষ্ঠানটা দেখার জন্য। আর মন্ত্রিসভায় কারা কারা কোন জায়গায় স্থান পাচ্ছেন সেই বিষয়টাও কিন্তু অনেকের মধ্যে একটা আনাগোনা সৃষ্টি হয়েছে। এবং কি নিজেদের প্রার্থী বা নিজেদের নির্বাচিত যে সংসদ সদস্য হয়েছেন তাদের মধ্যেও একটা প্রতিযোগিতামূলক একটি বিষয় চলে আসছেন যে তাদের যে কর্ণধার, তাদের যে এলাকায় অভিভাবক যিনি হয়েছেন তাকে সেই মন্ত্রণালয় দিবেন, আবার অনেকেই বলছেন না তাকে সেই মন্ত্রণালয় দেবেন, সেই একটা বিষয় রয়েছে। সব কিছু মিলেই বলা যায় যে এখানে একটি আনন্দ এবং উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে এই সংসদ ভবন দক্ষিণ প্লাজায়। আপনি দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে যে প্রোটোকলগুলো রয়েছে, নিরাপত্তা যে জোরদারের যে বিষয়টা, সেটা হচ্ছে আমি সকাল থেকে জানিয়ে আসছিলাম যে ঠিক সংসদ ভবন এলাকায় 3 স্তরের নিরাপত্তা বেষ্টনী বা 3 স্তরের নিরাপত্তা কিন্তু বসানো হয়েছে এবং কি ঢেলে সাজানো হয়েছে। আমি যেটা দেখতে পাচ্ছি যে একে একে গাড়ি বহর বা গাড়িগুলো আসছেন এবং কি যারা মন্ত্রিসভার সদস্য তারা কিন্তু গাড়ি থেকে নেমে তাদের যে জায়গাটিতে নির্ধারিত যে জায়গায় আসন বসার সেই জায়গাটিতে যাচ্ছেন। এমনকি আমরা দেখতে পাচ্ছি সেখানে সেনাবাহিনী, এপিবিএন, বিজিবি, র্যাব, পুলিশ সদস্য সহ আরও অন্যান্য যে গোয়েন্দা সংস্থা বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই নিজ নিজ অবস্থানে আছেন যাতে করে কোনো ধরনের পরিস্থিতি কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। এই ক্ষেত্রে আমি বলতেই পারি দীর্ঘ সংগ্রাম আর অপেক্ষার ক্ষণ পেরিয়ে তারেক রহমানের নেতৃত্বে বড় রাজনৈতিক ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ইতিমধ্যেই আপনি জানেন যে সংসদ সদস্যরা তারা কিন্তু শপথ নিয়েছেন, এখন মন্ত্রিসভার যারা আছেন তারা শপথ নেবেন এবং কি প্রধানমন্ত্রী তারেক রহমান তিনিও কিন্তু শপথ নেবেন কিছুক্ষণের মধ্যেই। সেক্ষেত্রে বলা যায় যে 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয় পাওয়া এই ম্যান্ডেট দলটিকে এককভাবে দেশের সংবিধান সংশোধন সহ সর্বোচ্চ ক্ষমতা দিয়েছে এই সাধারণ জনগণ, এই ভোটাররা। তাই প্রত্যাশাটাও কিন্তু সাধারণ ভোটারদের কিন্তু অনেক। আমি যদি একটু বলতে চাই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফল অনুযায়ী ঘোষিত 297টি আসনের মধ্যে 209টি আসনে জয় পেয়েছেন বিএনপি প্রার্থীরা। জাতীয় সংসদের 300টি আসনের মধ্যে 151টি আসনে বিজয়ী হলেই সরকার গঠন করা যায়। সেই দিক থেকে কিন্তু আপনি জানেন যে যেহেতু 209টা এককভাবে আসন পেয়েছে বিএনপি, আর এক্ষেত্রে এই বিএনপির এই নিরঙ্কুশ জয়ে উচ্ছ্বসিত দলের সর্বস্তরের নেতাকর্মীরা সব মিলিয়ে বিএনপিতে বইছে স্বস্তির সুবাতাস। আর এক্ষেত্রে আমি যদি বলতে চাই যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে শপথ কিন্তু ইতিমধ্যে নিয়েছেন নির্বাচিত এমপিরা। সেটা হচ্ছে ঠিক বিকাল 4টায় মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি। এবারে নির্বাচনে বিএনপি ভূমিধস বিজয়ের পেছনে কাজ করছে নানা কারণ। এইসব কারণের মধ্যে রয়েছে 71 মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ দলের চেয়ারম্যান তারেক রহমানের ক্যারিশমেটিক লিডারশিপ, দীর্ঘ 17 বছরের বেশি সময় ধরে পরিত আওয়ামী লীগের সরকারের মাধ্যমে দলের লাখো নেতাকর্মীর নির্যাতনের শিকার দলের অটুট ঐক্য, সব কিছু মিলে বলা যায়। আমি যদি একটু শেষ করতে চাই জুয়েল, যে এখানে দলমত নির্বিশেষে প্রত্যেকে কিন্তু উপস্থিত আছেন এই দক্ষিণ থাকবেন। আপনার মাধ্যমে অনেকখানি জানলাম আমরা। একটু মিনিস্ট্রি যারা পেয়েছেন, মানে মন্ত্রীর যেসব মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে আছেন, প্রতিমন্ত্রীর দায়িত্বে আছেন, আমাদের কাছে যে কটা ছবি আছে সেগুলোর ব্যাপারে আমাদের একদম নির্ধারিত যে তথ্যগুলো আছে সেগুলো একটু দেওয়ার চেষ্টা করি। ছবি দেখতে পাচ্ছেন দর্শক, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি বিএনপির
মহাসচিব, তিনি এর আগে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, এবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। তিনি দায়িত্ব পেয়েছেন না, এরই মধ্যে শপথ নেবেন কিছুক্ষণের মধ্যে। আমাদের কাছে ছবি আছে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে তিনি এর আগেও বিএনপি যখন ক্ষমতায় ছিলেন তিনি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তিনি কুমিল্লা 1 আসন থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য। এরপরে ছবি আছে আমাদের কাছে সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন আহমেদ এর আগে যোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করেছেন, বিএনপি স্থায়ী কমিটির সদস্য, কক্সবাজার 1 আসন থেকে তিনি নির্বাচিত সংসদ সদস্য এবং তিনি এবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি শপথ নেবেন কিছুক্ষণের মধ্যে। এই মুহূর্তে দেখছেন আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি বিএনপির এর আগের ক্ষমতার সময়ে বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, বিএনপি স্থায়ী কমিটির সদস্য, এবার চট্টগ্রাম 8 আসন থেকে নির্বাচনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন এবং তিনি এবার দায়িত্ব পালন করবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের। অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন আমির খসরু মাহমুদ চৌধুরী। পরের ছবিটি আনম এহসানুল হক মিলন। আনম এহসানুল হক মিলন চাঁদপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং তিনি যখন আগের বার বিএনপির আমলে শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, তিনি বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো, মানে যখন নকলের সংস্কৃতি শুরু হয়েছিল সে সময়কার নকল মুক্ত করার জন্য ব্যাপক ভূমিকা রেখেছেন, ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিলেন। তিনি চাঁদপুর থেকে নির্বাচিত, এবার একই মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন। তার সঙ্গে অবশ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করবেন আরও একজন, আমরা তার পরিচয়টা পরে দেব। আনম এহসানুল হক মিলন শিক্ষামন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন। এবারে ছবিটা হচ্ছে দীপেন দেওয়ানের। দীপেন দেওয়ান রাঙামাটি আসন থেকে নির্বাচিত হয়েছেন এবার সংসদ সদস্য হিসেবে এবং তিনি সারা বাংলাদেশে সকল সংসদ সদস্য যারা সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জিতেছেন তিনি হচ্ছেন 1 নম্বর। দীপেন দেওয়ান দায়িত্ব পাচ্ছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন। তিনি রাঙামাটি থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং তার সঙ্গে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করবেন, তার পরিচয়টা আমরা একটু পরে দেব। দীপেন দেওয়ান রাঙামাটি থেকে নির্বাচিত। এবার ছবি আছে ডক্টর খলিলুর রহমান। এই নামটি নিয়ে আজকে নামটি আসার পর থেকে অনেক আলোচনা সৃষ্টি হয়েছে, চারিদিকে আলোচনা। ডক্টর খলিলুর রহমান এই মুহূর্তে, মানে আজ পর্যন্ত প্রধান উপদেষ্টার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা দায়িত্ব পালন করছেন এবং তিনি গত 18 মাস ধরে দায়িত্ব পালন করছেন এবং তিনি এই সরকারে, বিএনপির নেতৃত্বে যে সরকার গঠিত হচ্ছে সেই সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন টেকনোক্রেট কোটায় এবং এটি নিয়ে চারিদিকে বিভিন্ন মহলে নানা আলোচনা তৈরি হয়েছে, সঙ্গে কিছু সমালোচনা তো অবশ্যই আছে। তবে এই বিষয়টি নিয়ে আরও নিশ্চয়ই অন্যরা যখন কথা বলবেন আরও পরিষ্কার হওয়া যাবে। ডক্টর খলিলুর রহমান ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা এবং এবার আগামী সরকার, মানে আজকে বিকেল 4টার পরে যে সরকার শপথ নিচ্ছে সেই সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। আব্দুল আউয়াল মিন্টু ব্যবসায়ী নেতা, বিসিসিআইয়ের সাবেক সভাপতি, ফেনী থেকে নির্বাচিত সংসদ সদস্য, তিনি এবার বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন। বাণিজ্য মন্ত্রী হিসেবে, পূর্ণমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পাবেন। ফেনী থেকে নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচিত হয়েছেন আব্দুল আউয়াল মিন্টু। তিনি খুবই পরিচিত। দুঃখিত, আমি বোধহয় ভুল করেছি, তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন না, তিনি পেয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব। আব্দুল আউয়াল মিন্টু ফেনী থেকে নির্বাচিত, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করবেন। ইকবাল হাসান মাহমুদ টুকু বিএনপির এর আমলের সরকারের সময়ও মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং যেই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন সেই মন্ত্রণালয়টি তিনি আবার ফিরে পাচ্ছেন। ইকবাল হাসান মাহমুদ টুকু বিএনপি স্থায়ী কমিটির সদস্য, সিরাজগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য। তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন এবারও মন্ত্রী হিসেবে। আমাদের হাতে আর যার ছবি আছে তার পরিচয়টা এবং তিনি কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন সেটি একটু বলার চেষ্টা করব। নুরুল হক নূর নির্বাচিত হয়েছেন পটুয়াখালী থেকে। তিনি নির্বাচনে বিএনপির সমর্থন পেয়েছেন। বিএনপির সমর্থন পেয়ে তিনি
এই প্রথমবারের মতো সংসদ সদস্য হয়েছেন এবং সংসদ সদস্য হয়েই তিনি দুটি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন। তিনি পাচ্ছেন শ্রম কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দায়িত্ব পাচ্ছেন নুরুল হক নূর। তিনি গণসংহতি আন্দোলনের সভাপতি দায়িত্ব পালন করছেন। বিএনপির নেতৃত্বে যেই নির্বাচন হয়েছে এবার, সেই বিএনপির নেতৃত্বে তিনি গরুর গাড়ি মার্কায়, দুঃখিত, ট্রাক মার্কায় ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন পটুয়াখালী থেকে। সংসদ ভবন এলাকা থেকে আমাদের আরেকজন সহকর্মী যুক্ত হচ্ছেন, ঈশ্বর জাহান উর্মি। তিনি জানাবেন সেখানকার যারা অপেক্ষায় আছেন এই মন্ত্রীদের শপথ অনুষ্ঠান দেখার জন্য এসছেন, তাদের কথা নিশ্চয়ই জানাবেন। পারিপার্শ্বিক অবস্থা একটু জানাবেন ঈশ্বর জাহান উর্মি। জুয়েল, যদি আমি জানাই যে এখানে আসলে এক ধরনের কিন্তু বিশৃঙ্খলা আছে, কারণ আপনি সকাল থেকে নিশ্চয়ই দেখেছেন যে এখানে যারা শপথ নিতে এসেছেন তাদের যেই সমর্থক তারা তো এসছেন, আর একটু পরেই যেহেতু মন্ত্রিসভার শপথ, ফলে অধীর আগ্রহে ইতিমধ্যে আপনি কিন্তু বলে দিয়েছেন যে কারা কারা মন্ত্রী হচ্ছেন, কোন কোন মন্ত্রণালয় তারা পাচ্ছেন, ফলে সমর্থকরাও কিন্তু সেটি ইতিমধ্যে আসলে জেনে গেছে। এখন একেবারেই আসলে অপেক্ষা যে মন্ত্রী হবার পরে অনেকে, আমি এই জায়গাটাতে আসলে দেখাতে পারছি না, কিন্তু অনেকের হাতেই আমি আসলে ফুল দেখতে পেয়েছি। অনেকের ধানের শীষের প্রতীকী যেই প্লাস্টিকের ধানের শীষ, সেটা নিয়েও চলে এসছেন। সবাই আসলে অপেক্ষা করছেন। আমি আপনার সাথে একটু কথা বলি। আপনার নিশ্চয়ই আপনি কোনো এমপির সাথে এসছেন বা আমি হবেন কিনা আপনার? আমাদের এলাকার একজন মন্ত্রী হয়েছে, ইনশাল্লাহ উপমন্ত্রী হয়েছে, ডক্টর আলম সাহেব, শফিকুল আলম সাহেব। আর আমাদের এমপি জালাল সাহেব এখনও হয় না, শপথ গ্রহণ করছে। আর আমার ভালোবাসা এটা আমার নিজের তরফ থেকে। সাধারণ মানুষ হিসেবে আপনার আসলে এই মন্ত্রীর কাছে বা এমপিদের কাছে চাওয়া? সাধারণ মানুষ হিসেবে আমি তাদের কাছে একটা চাওয়া, আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তা দিতে পারে, জনগণ সাধারণ মানুষদের চলাফেরা করতে পারে, যে দেশের ভয়াবহ অবস্থা আছে সেগুলোতে কাটিয়ে তুলতে পারে অতি শীঘ্রই, তাড়াতাড়ি, এক নম্বর এই কথা। আর বিশেষ করে যে আমাদের প্রধান তারেক রহমান যে অঙ্গীকারগুলো বলছে, এগুলো দেশ বাস্তবায়ন করে, আর সকল দল নিয়ে আপনাদেরও নিশ্চয়ই সেই একই রকম। আপনারা আসলে কি চান আপনাদের এমপি বা মন্ত্রীর কাছে? আসলে আমি হচ্ছে কুমিল্লা 6 আসনের হাজী আমিনুর রশিদ ইয়াসিন ভাই 3টা মন্ত্রণালয় দায়িত্ব পাইছে। উনি স্বতন্ত্র থেকে প্রার্থী হয়েছিল, 3টা মন্ত্রণালয় পেয়েছে। তার মানে আপনারা খুবই আনন্দিত। আসলে আমি ঢাকা জব করি। আমি যখন ক্লাস 9-এ পড়ি, তখন থেকে ওনাকে আমি খুব পছন্দ করি। উনি রাজনীতিবিদ, উনি স্বচ্ছ এবং পরিচ্ছন্ন রাজনীতিবিদ। উনি স্বতন্ত্র থেকে নির্বাচন করছিল, পরে তারেক রহমান ওনাকে রিকোয়েস্ট করার পর উনি তার নির্বাচন প্রত্যাহার করে। ওনাকে যথেষ্ট সম্মান দেওয়াতে আমরা কুমিল্লাবাসী, আমি আমরাতলীবাসী থেকে তারেক রহমানকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। আমরা এরকমই চাই, আমরা এরকম একটা বাংলাদেশ চাই। হাজী আমিনুর রশিদ ইয়াসিনের মতো এরকম স্বচ্ছ লোকগুলোকে এনে তাদেরকে যথাযথ মূল্যায়ন করে, এরকম একটা বাংলাদেশ প্রত্যাশা করি ওনার কাছে। এই বলে আমার বক্তব্য শেষ করি। জুয়েল, আপনি শুনছিলেন যে আসলে সমর্থকরাই এখন আসলে এই জায়গাটা, কিন্তু শুধু এই জায়গা না, আমরা এখানটাতে লোকজন কম। আমরা আসলে পুরো এই মণিপুরি পাড়ার যেই সংসদ ভবনের উল্টো দিকের যে গেটটি, মণিপুরি পাড়ার উল্টো দিকের যে গেটটি সংসদ ভবনের, পুরোটাই কিন্তু এরকম সাধারণ মানুষে আসলে ছেয়ে আছে, এবং তাদের সকলেরই আসলে তারা তাদের এমপি মন্ত্রীর কাছে চাওয়া, প্রত্যাশা, ভালোবাসা থেকে তারা এসছেন। আপাতত এই ছিল আমার কাছে সংসদ ভবনের এই অংশ থেকে। পরবর্তীতে নিশ্চয়ই আবারও আপনাকে জানাতে পারবো। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আছি সংসদ ভবন এলাকায়, শপথ গ্রহণ অনুষ্ঠান আশেপাশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদের সহকর্মীরা, তাদের কাছ থেকে খবরাখবর জানাচ্ছি। পাশাপাশি কে কোন মন্ত্রী হচ্ছেন, প্রতিমন্ত্রী হচ্ছেন, কোথাকার দায়িত্ব পালন করছেন, সেগুলো জানানোর চেষ্টা করছি। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। আমরা আছি আপনাদের সঙ্গে, আমাদের সহকর্মীরা আছেন, তাদের মাধ্যমে সবশেষ খবরাখবর জানানোর চেষ্টা করছি। আমাদের সঙ্গে এই মুহূর্তে সংসদ ভবন এলাকা থেকে যুক্ত হচ্ছেন আনোয়ার হোসেন সহকর্মী আনোয়ার হোসেনের কাছ থেকে জানি তারেক রহমানকে এর মধ্যে পৌঁছেছেন কিনা সভাস্থলে,
শপথস্থলে এবং কতক্ষণ? ঠিক 4টায় সময় দেওয়া আছে, 4টায় কি শুরু হবে কিনা? জুয়েল, প্রথমেই যে কথাটি বলতে চাই, এখন নিরাপত্তার যে ব্যাপারটি রয়েছে সেটি নিরাপত্তা একদম নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। তবে এখন পর্যন্ত এসে একদম যদি বলি যে আর মাত্র ক্ষণগণনা, মানে মন্ত্রী পরিষদ সেই সঙ্গে প্রধানমন্ত্রীর যে শপথ সেটি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান অর্থাৎ হবু প্রধানমন্ত্রী তিনি এখনো এসে পৌঁছাননি। তবে আমরা যতটুকু দেখছি একেবারে কিছুটা সামনে যাওয়াটা নিরাপত্তাজনিত কারণে খুব বেশি সম্ভব হচ্ছে না। তবে নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যারা অতিথিবৃন্দ আছে তারা কিন্তু এরই মধ্যে একেবারেই সারিবদ্ধভাবে সবাই সবার মতো করেই কিন্তু মোটামুটি যার যার যে আসনটি রয়েছে সেই আসনে তারা বসে গিয়েছেন। এমনটা আমরা দেখেছি যে একটু আগেও ঘোষণা করা হচ্ছিল যে মহামান্য রাষ্ট্রপতি তিনি আসবেন, অর্থাৎ আজকের যে মন্ত্রী পরিষদ অর্থাৎ মন্ত্রী সভার যে সদস্য তাদের শপথ বাক্য পাঠ করাবেন মহামান্য রাষ্ট্রপতি, সেটি বলা হচ্ছে। আর বলা হচ্ছে যে অল্প কিছুক্ষণের মধ্যেই অর্থাৎ মন্ত্রী পরিষদের যে সদস্য সেই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি আসবেন, শপথ গ্রহণ করবেন, এমনটাই কিন্তু আসলে বারবার বলা হচ্ছে। তো আমরা যেটি বলতে চাই সেটি হচ্ছে যে এখানে যারা আমন্ত্রিত অতিথি আছেন আমরা যদি একটু তাদের কথা শুনতে চাই, তারা এখানে এসেছেন আজকে একটি ঐতিহাসিক দিন। একটু জানতে চাই, একটু প্রত্যাশার জায়গাটা একটু জানতে চাই, আজকে এসেছেন। খুবই ভালো লাগছে আসলে, পরিবেশটা অনেক সুন্দর আর এত বছর পর একটা এরকম প্রপার ইলেকশন, সো ইটস রিয়েলি ম্যাটার্স, মানে ভালো লাগছে অনেক। অনেক ধন্যবাদ। জুয়েল, শুনছিলেন যে এখানে একজন আমন্ত্রিত অতিথি হয়ে যিনি এসেছেন। আমরা একটু কথা বলতে চাই যে এই যে নতুন সরকার, এখন এই নতুন সরকারের কাছে আপনার প্রত্যাশাটা কি? আমার প্রত্যাশা আগে যারা ভুল করেছে ওগুলি যাতে না করে এবং নতুন কিছু আরো ভালো কিছু করার চেষ্টা করুক, ভালো করুক, এটাই চাই। অনেক ধন্যবাদ। জুয়েল, যেটি বলতে চাই অল্প কিছুক্ষণের মধ্যেই যে শপথ কার্যক্রম, শপথ অনুষ্ঠান সেটি শুরু হবে। এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমন্ত্রিত অতিথি যারা আছেন তারা এসে গেছেন। একটু বলে রাখি সেটি হচ্ছে যে এখনো মহামান্য রাষ্ট্রপতি যে তার যে আসার কথা অর্থাৎ তিনি শপথ পাঠ করাবেন সেটি কিন্তু বারবার বলা হচ্ছে, যে কারণে নিরাপত্তার যে বিষয়গুলো রয়েছে সেই নিরাপত্তার জায়গা থেকে বারবারই এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা আছেন তারা এখানে নিরাপত্তা নিশ্চিত করতে তারা একেবারেই তৎপর, সেই জায়গাটি কিন্তু আমরা লক্ষ্য করছি। যে কারণে একেবারেই যে জায়গাটি অর্থাৎ এই যে সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজার যে উপরের যে সামনের যে জায়গাটি রয়েছে সেখানে অর্থাৎ এই সামনের সারিতে এখানে দুটি সারি করা হয়েছে শপথের জন্য। আমরা দেখেছি যে মন্ত্রী এবং প্রতিমন্ত্রী এটা আমরা লক্ষ্য করতে পারছি। আর যেটি বলছিলাম সেটি হচ্ছে যে এখানে যারা এসেছেন তাদের মধ্যে আমরা দেখেছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অতিথি হিসেবে এখানে উপস্থিত হয়েছেন। একই সঙ্গে ঢাকায় নিযুক্ত বিদেশি যে রাষ্ট্রদূত যারা তারাও এখানে অনেকেই এসে উপস্থিত হয়েছেন। অর্থাৎ সর্বোপরি যে বিষয়গুলো এখানে লক্ষ্য করা যাচ্ছে সেটি হচ্ছে যে অর্থাৎ নতুন সরকার, এই নতুন সরকারের কাছে প্রত্যাশার জায়গাটি আসলে অনেক পরিবর্তিত পরিস্থিতি। জুলাই গণঅভ্যুত্থানের পরের যে অবস্থা অর্থাৎ নতুন যে বাংলাদেশ গড়ার যে একটি স্বপ্ন সবার মধ্যে, যে সুখী সমৃদ্ধ একটি বাংলাদেশ হবে যেখানে আসলে একটি সহাবস্থান থাকবে